গুড মর্নিং ফ্রম সেন্ট পিটার্সবার্গ। বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে সেন্ট পিটার্সবার্গ ঘুরতে। কালকে নাকি মস্কো এয়ারপোর্টে ইউক্রেনের ড্রোন স্ট্রাইক হয়েছে। সাফার যে আপনার কখন সাফারিং হয়ে যাবে আপনি জানেন না। টিকিট কেটে নিলাম চার্চে ঢুকবো বলে, দুটো টিকিট 450 করে। যা ভেরি গুড মর্নিং সেন্ট পিটার্সবার্গে। আজকে প্রথম সকাল আমাদের, দ্বিতীয় দিন। বাইরেটা জাস্ট দেখুন, রুমের ভেতরটা এতটাই কমফোর্টেবল, জাস্ট একটা টি শার্ট পরে থাকলেও কোনো অসুবিধা নেই। আজকে দিনটা একটু তাড়াতাড়ি শুরু করব, ব্রেকফাস্ট করব, করে কিন্তু বেরোবো। চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে ব্রেকফাস্টে আজকে কীরকম কী মেনু রয়েছে। যেরকম হয় একটা নভোটেলে, যেরকম এক্সপেক্টেড, যেরকম স্প্রেড হওয়ার কথা সবই রয়েছে, স্টেপল থেকে সমস্ত রকম। লেটস সি। ঘড়িতে সকাল 8:30 এখন, বাইরের টেম্পারেচার -9 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মধ্যে বসে ব্রেকফাস্ট করছি। চটপট রাশিয়ান ব্রেকফাস্টের এক ঝলক। মূলত রাশিয়াতে ইউরোপিয়ান খাবারের প্রভাব বা আধিক্যই বেশি, মানে সেটাই রাশিয়ান স্টেপল খাবার। আর এর সাথে প্রচুর সামুদ্রিক মাছ খাবার চলও এখানে রয়েছে দেখছি। যাই হোক, চটপট ব্রেকফাস্ট সেরে আজ 10টা নাগাদ বেরোনোর প্ল্যান। বেরোনো মানে কিন্তু আবার 3-4 লেয়ার থার্মাল পাফার জ্যাকেট সব। আর অবশ্যই শেষে স্নো বুট, কারণ কাল সারাদিন যে পরিমাণ স্নোফল হয়েছে তা তো আপনারা এর আগের পর্বে দেখেইছেন ইতিমধ্যে। গুড মর্নিং ফ্রম সেন্ট পিটার্সবার্গ। আজকে আমাদের সেন্ট পিটার্সবার্গের সেকেন্ড দিন। তো আমরা সকাল সকাল 10:30 বাজে এখন বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে সেন্ট পিটার্সবার্গ ঘুরতে। আজকে ব্রেকফাস্ট করতে করতে জানলাম যে কালকে নাকি মস্কো এয়ারপোর্টে ইউক্রেনের ড্রোন স্ট্রাইক হয়েছে। তো ভাগ্য ভালো আমরা দুদিন আগে চলে এসেছি, নয়তো মাঝখানে আটকে যেতাম। চলুন আজকে পায়ে হেঁটে সেন্ট পিটার্সবার্গ। গতকালকের ওই তুমুল স্নোফলের পরে আজকে একটা সানি ব্রাইট ডে, এবং তাতে যেটা হয় ইউজুয়ালি টেম্পারেচারটা ড্রপ করে গেছে 4-5 ডিগ্রি আরও। মানে এই মুহূর্তে -9। আর আমরাও কিন্তু সেই মতন লেয়ারিং করে প্রিপারেশন নিয়ে চলছি, না হলে কিন্তু সাফার যে আপনার কখন সাফারিং হয়ে যাবে আপনি জানেন না। কাজেই প্রপার ড্রেসিং করে এই সমস্ত জায়গায় ঘোরার প্রশ্ন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আস্তে আস্তে আমরা একটু অ্যাক্লিমেটাইজও হচ্ছি। অবভিয়াসলি কোথাও না কোথাও গিয়ে একটু ঠান্ডাটা সহ্য করার মতন ক্ষমতাও তৈরি হচ্ছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা দিকে, ডান দিকে দেখুন একটা চার্চ পড়েছে, সাইমন এন্ড আন্না চার্চ। মানে এটা কিন্তু কোনো বিরাট কোনো পপুলার ল্যান্ডমার্ক ডেস্টিনেশন তা নয়। ইটস জাস্ট দ্যাট প্রত্যেকটা বিল্ডিং এক্সেবার করে এখানে কোনটা স্কুল, কোনটা লাইব্রেরি, কোনটা হসপিটাল, সবগুলোই এরকম রাজকীয় এক একটা মনিউমেন্ট। এবং প্রত্যেকটা বাড়ি এখানে এতটাই সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা আবার চলে এসেছি ওই ফন্টানকা নদীটার ওপর, যেটা কালকেও এসেছিলাম, বাট কালকে আমরা নেভস্কি রোড দিয়ে, মেইন রোড দিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আজকে একটা প্যারালাল অন্য রাস্তা দিয়ে এলাম, এসে পড়েছি সেই একই জায়গায়। নদীটা তো জমে পুরো বরফ, পায়রাগুলো হেঁটে বেড়াচ্ছে নদীটার ওপর দিয়ে। যেটা সব থেকে দেখার মতন ব্যাপার সেটা হচ্ছে যে এক তো আজকের ওয়েদারটা, কালকের স্নোফলটা হয়ে যাওয়ার পরে ওই যে ধূসর আকাশ, কিছু দেখা যাচ্ছে না, সব গ্রে স্কেলে একদম। আজকে হচ্ছে ঝকঝকে নীল আকাশ, আর তেমনি কালারফুল লাগছে পুরো বিল্ডিংগুলো নদীর দুপাশে। জাস্ট দেখুন, মানে একটা ওয়াও ল্যান্ডস্কেপ, একটা ওয়াও সিন যেটা দেখছি আমরা। এই যে সামনে বাঁ দিকে যে বিল্ডিংটা, এটা হচ্ছে একটা আর্ট মিউজিয়াম। এখানে একটা অপেরা হাউস আছে। মানে প্রত্যেকটা বিল্ডিংই কিছু না কিছু মনে হবে আপনার একটা টুরিস্টি স্পট, বাট না, হয়তো কোনোটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, কোনোটা অফিস, কোনোটা সরকারি অফিস, কিছু না কিছু, কিন্তু প্রত্যেকটাই এরকম সুন্দর। আর আজকের নীল আকাশের কন্ট্রাস্টে সাদা জমা নদী যা লাগছে দেখতে, ওফ। সোজা যে এসে আসছে একটা নদী, সেটাও এই মুহূর্তে বরফ হয়ে গেছে। এটা ময়কা নদী এসে মিশেছে এই দিক থেকে আসা ফন্টানকা রিভারে। মানে এটা একটা সংযোগ স্থল বলতে গেলে। ময়কা একটা নেভা নদীর একটা শাখা নদী অ্যাকচুয়ালি। আর এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, বাঁ দিকে তো নেভস্কি মেন রোডটা পুরো জমজমাট শহর। এখন এই যেখান দিয়ে আমরা ফন্টানকা নদীটা পার হয়ে এলাম, ডান দিকটা তাকালে জাস্ট
গাছপালা, সেই শুকনো শুকনো গাছপালাগুলো দাঁড়িয়ে রয়েছে। অদ্ভুত একটা সৌন্দর্য লাগছে জায়গাটার। এই পাশে আমাদের বাঁদিকে যেদিক থেকে আমরা এলাম সমস্ত বিল্ডিং 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 পর 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 দারুণ, কিন্তু একটা জায়গায় গিয়ে সব ওই পারে বিল্ডিং গুলো, এই পারে আর কিছু নেই। মানে ল্যান্ডস্কেপটা হঠাৎই একটা আলাদাই রূপ যেন এই জায়গাটার, এই ব্লকটাতে চলে আসার পরে। জাস্ট নদীটা পার করে এলাম আর সিনটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। আমাদের প্রথম গন্তব্য আজকে একদম সামনে এসে গেছি, দেখতে পাচ্ছি। চলুন। এই নদীটার ওপরে এইখানটায় দেখুন একটা ঘাট করা আছে। এবার এখন তো আর কেউ ঘাটে নামবে না, কিন্তু যখন গরমকাল নদীতে জল থাকে বরফের জায়গায়, তখন আশা করি এখানে লোক নাবে। মানে বিকেলবেলায় ঘুরতে এসে বা এমনি নামার জায়গা করা আছে। এখন পুরো ওই জায়গাগুলো ব্লক করা আছে। এই জায়গাটা হচ্ছে প্যাভিলিয়ন রসি, প্যাভিলিয়ন অ্যাকচুয়ালি একটা, যেটা অভিক বলছিল গঙ্গার ঘাটের মতন। সত্যি সুন্দর ঘাট করে রাখা। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে চারপাশটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা জানি না আপনারা ক্যামেরায় দেখে কতটা আপনাদের ওয়াও লাগছে। আমরা না জাস্ট চলতে পারছি না, মানে চলতে চলতে লিটারালি দু পা করে চলছি আর দাঁড়িয়ে যাচ্ছি, আর মনে হচ্ছে ছবি তুলি আর ভিডিও তুলি আর এইরকম। মানে গুলি মারো ম্যাপ বলছে তোমার এই জায়গাটায় যেতে 15 মিনিট লাগবে, কিন্তু আমার 15 মিনিট কি লাগবে, আমার তো 1 ঘন্টা লাগছে যেতে। কারণ আমরা দুপা করে যাচ্ছি, একটা করে জায়গা দেখছি আর অস্ট্রাক হয়ে যাচ্ছে লিটারালি। গুগল ম্যাপ একদমই রিলায়েবল নয়, তো ইয়ান্ডেক্স ম্যাপ আমরা ইউজ করছি। মস্কোতে যখন এই ম্যাপটা ইউজ করছিলাম প্রথমবার, ইয়ান্ডেক্স ম্যাপ ইউজ করার সেরকম কোনো অভিজ্ঞতা আমাদের আগে নেই। তো ওখানে দেখছিলাম যখন রেড স্কোয়ারে তো পৌঁছে গেছি, ঠিক আছে, নেহাত ওখানে জায়গাগুলো সব কাছাকাছি কাছাকাছি, একটু একটু করে গেলেই একটা করে জায়গা দেখতে পেয়ে যাচ্ছিলাম। তাও লোকজনকে জিজ্ঞেস করতে হচ্ছে ডায়ে যাবো না বাঁয়ে যাবো, ম্যাপটা আপডেটই হচ্ছে না। এখানে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। অবভিয়াসলি ওটা মস্কো বলেই এই প্রবলেমটা ফেস করি। আমরা তো জানি ওখানে নেটওয়ার্ক সব কিছু, মানে প্রচুর রেস্ট্রিকশনস। আর বিশেষ করে এরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে, আমি জানি না আপনারা জানেন কি না, গতকালকেই যেটা অভিক বলল, একটা ড্রোন স্ট্রাইক হয়েছে মস্কো এয়ারপোর্টে। তার মধ্যে এরকম একটা জায়গা, এরকম একটা দেশে এসে ঘোরা, যাদের ভাষা আমরা বুঝি না, তারাও আমাদের ভাষা বোঝে না, শুধু জাস্ট কিছুভাবে কমিউনিকেট করে জায়গাটাকে এক্সপ্লোর করে চলছি আর আপনাদের দেখাচ্ছি। আমি জানি আমার কথা আপনাদের হয়তো মনে হবে একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কেন একটু ল্যাগ হচ্ছে, বিকজ ফোট মোটামুটি এই পোর্শনটা যেটুকু খোলা আছে সারা বডির মধ্যে, তার মধ্যে এই হাত ফিঙ্গারগুলো মোটামুটি এখন জমাট বাঁধার অবস্থায় চলে এসছে। খানিক্ষণ গ্লাভস ছাড়া রয়েছি, পকেটেও হাতটা ঢুকিয়ে নিই। আর এই নাক, মুখ, ঠোঁট, এই পার্টগুলো মোটামুটি করে আমার কন্ট্রোলে নেই। আমি চালানোর চেষ্টা করছি বটে, বাট ওরা নিজের মতন চলছে, মানে অসাড় হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে। তো কিছুটা করতে হবে, এটাকে একটু তুলে করতে হবে, নিলে আর পারা যাচ্ছে না। বাট হ্যাঁ, প্রিপারেশন না নিয়ে এলে কিন্তু এই জায়গা আপনার জন্য নয়। ভীষণভাবে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসবেন, কারণ আমরা এসছি এখানটায়, আমরা জানি এখানে এরকমই এক্সপেক্টেড। তো দের ইজ নো কমপ্লেন অ্যাট অল, হোয়াট এভার ইট ইজ, যা ওয়েদার যা কিছু, আমরা আগাগোড়া পুরোটাই জাস্ট এনজয় করছি, এনজয় করবো। পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন সেভিয়ার অন স্পিল্ড ব্লাড চার্চের সামনে। এই চার্চটা সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টার কিন্তু 5:30টার সময় বন্ধ হয়ে যায়। আর মনে রাখবেন, বুধবার কিন্তু পুরোপুরি বন্ধ। আমরা আজকে চেষ্টা করেছিলাম একটু সকাল সকাল আসতে, কারণ যত বেলা বাড়ে এখানে কিন্তু ভিড় বাড়তে থাকে, সেটা টিকিট কাউন্টার হোক বা ভেতরে হোক। চলুন এবার দেখি টিকিট কাটার প্রসেসটা কি। এই দোতলা বাসগুলো এরকম আপনারা সব জায়গায় সেন্ট পিটার্সবার্গে দেখতে পারবেন, হপ অন হপ অফ বাস। এই বাসের একটা টিকিট কেটে নিলে, আপনি 1 দিন বা 2 দিনের টিকিট কাটলে এই বাসে করে পুরো সেন্ট পিটার্সবার্গ আপনি ঘুরে দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ, টিকিটটা একটু এক্সপেন্সিভ হয় বটে, 1000-1500 মতন করে। যতগুলো জায়গা আছে সবগুলোকে ঘুরবো আজকে মোটামুটি আমাদের, তার জন্য পুরোটা যদি হেঁটে ঘুরতে হয় প্রায় 10 থেকে 12 কিলোমিটার হাঁটতে হবে একদিনে। তো আপনাদের যদি মনে হয় যে না এতটা হাঁটা পসিবল না, সত্যিই ফিজিবল নাই হতে পারে, তার মধ্যে এইরকম বরফের মধ্যে হাঁটা খুবই কষ্টকর, তো সেটা যদি না হয় তাহলে কিন্তু এই বাসের টিকিটটা একটা খুব ইজি ওয়ে হতে পারে। টিকিট কেটে নিলাম চার্চে ঢুকবো বলে, দুটো টিকিট 450 করে, দুটো
টিকিট পড়েছে 450 করে পার অ্যাডাল্ট। 100 টাকা ফেরত দিয়েছে, অভিন টাকাটা ফেলে দিল হাতের থেকে, কারণ হাতে কোনো সার নেই, আমাদের হাতের থেকে টাকাও পড়ে যাচ্ছে। এবার বুঝুন অবস্থা। চার্চ অফ সেভিয়ার অফ স্পিল্ড ব্লাড, এই চার্চটাতে ঢোকা আনলাইক দ্য আদার চার্চেস, যেরকম কালকে যেটাতে গেলাম সেখানে কিন্তু ফ্রি এন্ট্রি ছিল, এখানে 450 করে টিকিট কেটে। আমরা এখন রয়েছি চার্চ অফ দি সেভিয়ার অন স্পিল্ড ব্লাডের সামনে। এইটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি আলেকজান্ডার 2 এর স্মৃতিতে, তৈরি করেছে তার ছেলে আলেকজান্ডার 3। আলেকজান্ডার 2 এই জায়গাতেই একটা আততায়ীর বোমার হানায় নিহত হয়। আলেকজান্ডার 2 মারা যায় 1881 সালে, এবং তার ছেলে এই জায়গায় এটা তৈরি করে, এই চার্চটি 1883 থেকে 1907, মানে বুঝতেই পারছেন বেশ ভালো মতো টাইম লেগেছে এইটা তৈরি হতে। এখানে রাশিয়ান ঐতিহ্যপূর্ণ গম্বুজ নকশা, রঙিন অনিয়ন ডোম, অসাধারণ একটা স্থাপত্য। প্রায় 750 বর্গ কিলোমিটার জুড়ে এই চার্চটা তৈরি, এবং মোজাইকের কাজও অসাধারণ ভেতরে। 1880 থেকে 1907 সাল সময়টাকে বলা যায় রাশিয়ান রিভাইভালের যুগ, মানে মধ্যযুগীয় পুনর্জাগরণ যাকে বলে। এই সময়ে যত মধ্যযুগীয় স্ট্রাকচারস আমরা দেখতে পাই, মানে এই যে অভিক বললো যে অনিয়ন ডোম স্টাইল, মানে সত্যি এই চার্চটা এত কালারফুল, এত ভাইব্রেন্ট একটা ডিজাইন, এবং ভিতরে যে চোখ ধাঁধানো মানে গোল্ডেন অলঙ্করণের কাজ, মানে সত্যি আমার এটাকে দেখে সামহাও একটা সেই ডিজনিল্যান্ড ফিলটা আসে। আর রাশিয়ার একটা মানে সেন্ট পিটার্সবার্গের আই বুঝছি এটা একটা আইকনিক জায়গা, মানে সেন্ট পিটার্সবার্গ বলতে মানুষের চোখের সামনে যেই স্ট্রাকচারগুলো বা সেই ছবিগুলো ভেসে ওঠে, এটা তার মধ্যে কিন্তু একটা অন্যতম জায়গা। এখানে এসে অনেস্টলি একটা কথা বলতেই হবে, এই চার্চটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে ঢোকার পর কয়েক গুণ বেশি, মানে দারুণ ইমপ্রেসিভ। বাইরে থেকে যেমন কালারফুল, ভেতরে তেমনি সূক্ষ্ম ডিটেল কারুকাজ, মানে মাইন্ড ব্লোয়িং। এত টাকা খরচ হলেও ভেতরে না এলে কিন্তু মিস করতাম, আর আপনাদেরও তো দেখাতে পারতাম না। আচ্ছা, এখানে ছোট ছোট অনেকগুলো সুভিনির শপ আছে, মানে রাশিয়ান ম্যাগনেটস, রাশিয়ান ডলস, হ্যান্ডমেড নানান রকম আইটেমস, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনাদের কেমন লাগছে এই চার্চটা? মস্কো বা সেন্ট পিটার্সবার্গের কাজান ক্যাথিড্রাল, যা আগের পর্বে দেখিয়েছি আপনাদের, তার চেয়েও কি এর সৌন্দর্য বেশি মনে হচ্ছে? এবার হাঁটতে হাঁটতে একটু এই সেন্ট পিটার্সবার্গের হিস্ট্রিটা বলে রাখি। এই সেন্ট পিটার্সবার্গ তৈরি হয় 1700 সালে, প্রতিষ্ঠা করেন পিটার দি গ্রেট, এবং এটা তৈরি করার পেছনে মেন উদ্দেশ্য ছিল যে রাশিয়ার সঙ্গে ইউরোপের একটা সংযোগ হ্যাঁ। তৈরি করা, সেই যার জন্য জন্য এটা তৈরি এটাকে অ্যাকচুয়ালি উইন্ডো টু দ্য ওয়েস্ট বা হ্যাঁ। উইন্ডো টু ইউরোপও বলা হয়। আর এই পিটার দি গ্রেট কিন্তু শাসন করেছিলেন অ্যাকচুয়ালি 1703 থেকে 1725 সাল পর্যন্ত। হ্যাঁ, এবার 1700 থেকে প্রায় 1918 পর্যন্ত এই সেন্ট পিটার্সবার্গই কিন্তু ছিল রাশিয়ার মানে রাজধানী। সেই কারণে 1914 থেকে 1924 সাল পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম ছিল পেট্রোগ্রাড। হ্যাঁ, এবার তারপরেই 1919 থেকে এই জায়গার নাম চেঞ্জ করে করা হয় লেনিনগ্রাড, এবং প্রায় 1991 পর্যন্ত লেনিনগ্রাড নামেই পরিচিত ছিল। তো 1991 এর পরে হ্যাঁ। নাম চেঞ্জ করে করা হয় আবার সেন্ট পিটার্সবার্গ, মানে মানে নামটা পিটার কিন্তু দি গ্রেটের নামে একদমই নতুন। মানে বলতে গেলে সারা বিশ্বের মানচিত্রে সেন্ট পিটার্সবার্গ কিন্তু একটা নতুন সংযোজন, নামটাই একদম রিসেন্টলি হয়েছে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই জায়গাটা কিন্তু ছিল মানে সব থেকে ব্লাডি ব্যাটেলের জন্য বিখ্যাত, সব থেকে লম্বা ব্যাটেল, দ্য সিজ অফ লেনিনগ্রাড, মানে সব থেকে ব্লাডি ব্যাটল, যেখানে সোভিয়েতরা আটকে ছিল হিটলারের জার্মানকে। এখান থেকে আমরা ভাবছি মানে ভেবে রেখেছি দ্য গ্রেট হারমিটেজ যাবো, এরপরে হাঁটতে হাঁটতেই যাবো। ওই যে বললাম মানে ইউরোপের মতোই সেন্ট পিটার্সবার্গকে কিন্তু এক্সপ্লোর করতে গেলে পুরো পায়ে হেঁটে এক্সপ্লোর করতে হবে। এবং আরেকটা যেটা ব্যাপার, এই যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাবো, মানে চার্চ থেকে বেরিয়ে আমি ভাবছি যে দ্য গ্রেট হারমিটেজ যাবো, মানে ইটস নট দ্যাট সিম্পল। হ্যাঁ, কারণ ব্যাপারটা হলো এখন আমরা যেখানটা রয়েছি, এই যে একটা অদ্ভুত সুন্দর যে পরিবেশ দেখতে পাচ্ছেন, চারিদিকে সাদা বরফ, তার মধ্যে এরকম ন্যাড়া ন্যাড়া গাছগুলো দাঁড়িয়ে আছে, সানি ব্রাইট ডে, মানে সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করছে না। এটা একটা পার্ক, অন্য সময় হয়তো গ্রিন থাকে, প্রচুর বসার জায়গা টায়গা, বেঞ্চ টেঞ্চ রয়েছে। এই পার্কটা হচ্ছে মিখাইলভস্কি পার্ক, পাশে রয়েছে সামার গার্ডেন, তার পাশেই মিখাইলভস্কি মিউজিয়াম,
রাশিয়ান মিউজিয়াম, এই গ্যালারি, ওই মানে আপনি কোথায় যাবেন, মানে কোথাও একটা যেতে যেতে আপনার মনে হবে আচ্ছা ডান দিকে কিছুটা দেখতে পাচ্ছি, এখানে একটু দাঁড়িয়ে যাই, আচ্ছা ওখানে একটা কি সুন্দর জায়গা, ওটাও একটু দেখে আসি। মানে আপনি যেদিকেই চোখ যাবে আপনার মনে হবে যে দিস ইজ সামথিং, এবং এইরকম ভাবেই পুরো শহরটাকে তৈরি করা হয়েছে। মানে চলতে ফিরতে আলেকজান্ডার পার্ক, এই ফোর্ট্রেস, এরকম আরেকটা কিছু গার্ডেন, মানে আপনি যেখানে একটু দুদণ্ড বসে পড়বেন আপনার সেই জায়গাটাই ভালো লাগবে দেখতে। মানে এটা আমাদের গ্যারান্টি রইলো একদম। আমরা এখন আছি দ্য গ্রেট হারমিটেজের সামনে। এই গ্রেট হারমিটেজ 1764 সালে তৈরি হয় এবং ক্যাথরিন দ্য গ্রেট ইউরোপ থেকে প্রচুর পরিমাণে শিল্পকর্ম সংগ্রহ শুরু করে এখানে নিয়ে আসতে থাকেন। এইটা অ্যাকচুয়ালি বলা হয় রাশিয়ান জারদের উইন্টার প্যালেস, মানে শীতকালে এখানে এসে রাশিয়ান জাররা থাকতো। এখানে প্রায় 30 লক্ষের বেশি শিল্পকর্ম আছে এর মিউজিয়ামটার ভেতরে। আমরা এখন আছি নেভা রিভারের সামনে। এই রিভারটা এখন পুরো জমা, আর বিশাল বড় রিভার এটা, মানে এর চওড়াটা বিশাল। ওইদিকে আপনারা দেখতে পারেন কিছু লোক এখন রিভারের উপরে হেঁটে বেড়াচ্ছে, আর এই মুহূর্তে একটা ক্রুজও চলছে, যেটা কিন্তু আইসের উপর দিয়ে যাওয়ার ক্রুজ। ব্যাপক লাগছে। আমরা যাব হচ্ছে ওই জায়গাটায়, পুরো রিভারটা ক্রস করে হাঁটতে হাঁটতে আমরা ওই পয়েন্টটায় পৌঁছাবো। নেভা নদীর একটা শাখা নদী, উপনদী কিছু একটা, যেটা এখন পুরো বরফে জমে গেছে, সেটার উপর ফাইনালি আমরা নেমেই পড়েছি। এখানটাতে কিন্তু নামা কোনো রেস্ট্রিকশনস নেই, প্রচুর লোকে এখানটায় নেমে রীতিমতন পারাপার করছে। ওই পারে যাব পল অ্যান্ড পিটার ফোর্ট্রেস, কিন্তু তার আগে এখন এটা একটা অনবদ্য অভিজ্ঞতা। খুব ছোটবেলায় একবার ছাঙ্গু লেকের ওপর আমার মনে আছে, আমার বাবা বলেছিল যে ছাঙ্গু লেকে সিকিমে পুরো লেকটা জমে গেছিল, সেই সময় বাবা একবার লেকটার ওপর দিয়ে পারাপার করেছিল এইরকম। এখন দেখছি এই শহরটা অ্যাকচুয়ালি এত নদী চারিদিক থেকে, তার একটা নদীতে এখন আমরা এরকম ভাবে চলছি। এই যে এত নদী এই শহরটার মধ্যে, মানে নেভা নদী, ময়কা নদী, ফন্টানকা, তার উপনদী, শাখা নদী, ক্যানেলস নানান রকম। মানে যখন সামারে এখান দিয়ে তো প্রচুর ক্রুজ যাতায়াত করে, ভীষণ কালারফুল, দেখতে খুব সুন্দর লাগে। সত্যি মনে হয় পুরো শহরটাকে যেন মানে জলের মধ্যে দিয়ে, ক্যানেল, রিভার সব দিয়ে যেন ইন্টার কানেক্টেড, যার জন্য এটাকে কিন্তু উত্তরের ভেনিসও বলা হয়, এই সেন্ট পিটার্সবার্গকেই। পা টিপে টিপে প্রচন্ড সাবধানে নদীটা, বরফ জমা নদীটা পার করে এসে ল্যান্ডে, মানে আইল্যান্ডে এলাম। এখানে দেখছি ম্যাপটা বেশ একটু ঘাঁটা রকম, আর যেরকমটা ভেবেছিলাম তেমন নয়। এই আইল্যান্ডটার মধ্যে অ্যাকচুয়ালি প্রচুর কিছু আছে, মানে খুঁজে বের করতে বেশ কষ্ট হচ্ছে, তবে এবার মনে হচ্ছে এসে গেছি। আমরা এখন আছি 1703 সালে তৈরি পিটার অ্যান্ড পল ফোর্ট্রেসের সামনে। এটা কিন্তু এক্স্যাক্টলি একটা ফোর্ট্রেস, পুরো নদী দিয়ে ঘেরা একটা দ্বীপের মাঝখানে। এখানে একটা, মানে এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল যুদ্ধ থেকে সুরক্ষার জন্য। আর এই ফোর্ট্রেসের মধ্যে কিন্তু আছে একটা চার্চ, আছে কারাগার, এখানে কিন্তু অনেক বন্দিও আছে, মানে আছে নয়, ছিল। এই চার্চটা আপনার মোটামুটি খোলার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা-6টা পর্যন্ত খোলা থাকে, টিকিট কাটতে হবে আপনাকে। আর বুধবার চার্চটা কিন্তু বন্ধ থাকে। ক্যামেরা নিয়ে ঢোকার কিছু রেস্ট্রিকশন আছে, তো সেই জন্য আমরা আর ঢুকলাম না। ক্যামেরা রেখে কি করে ঢুকবো? পুরো ছুরির মতো ধারালো একদম, মানে এটা এখান থেকে কুড়িয়ে নিলাম। হাতে জমে গেছে। ওই যে ক্রুজটা দেখছেন ওটার মধ্যে পুলিশ রয়েছে, মানে আপনি বেশি ভেতর দিকে যেতে গেলেই পুলিশ এসে হুইসেল বাজাচ্ছে। যতই পা টিপে টিপে হাঁটি শেষ রক্ষা কিন্তু হলো না। এই নদীটা পেরিয়ে ফেরত আসার পথে আসলে বরফ জমা নদী আর সূর্যের তেজ, তো বরফের ওপরের লেয়ার হালকা জল হয়ে গিয়েছে, পা স্লিপ করে অভিজ্ঞ পড়লো, হাত টেনে নিয়ে আমাকেও ফেললো। আমরা এখন আছি নেভা নদীর ধারে। তো এর ঠিক উল্টো দিকে পরপর এখানে রাশিয়া স্টক এক্সচেঞ্জ, তারপরে জুলজিক্যাল গার্ডেন, হিস্ট্রি মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম সব পরপর আছে এখানে। বলসায়া নেভা রিভারের ওপরে একটা ফ্লাইওভারে, মানে ব্রিজের ওপর। এই ব্রিজটা গরমকালে রাত্রি 1টার সময় মাঝখান থেকে আলাদা হয়, মানে দুফাঁক হয়, যাতে মাঝখান দিয়ে জাহাজ ক্রস করতে পারে। এবং এটা দেখার জন্য কিন্তু বেশ ভিড় হয় এখানে। আচ্ছা, দুটো জিনিস বলার আছে।
একটা হয়তো আপনাদের অনেকেরই আমার কথা শুনে মনে হবে যে আমি একটু জড়িয়ে জড়িয়ে কথা বলছি। তার মেন কারণটা হচ্ছে আমার মানে জিভ আর ঠোঁটের সেন্স আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কি বলছি, যেটা বলার চেষ্টা করছি বেরোচ্ছে অন্য কিছু, ঠান্ডায় জমে গেছে। আর দ্বিতীয়, এই রাশিয়ানরা কিন্তু প্রচণ্ড হেল্পফুল মানে আমরা ভাষা বুঝি না, ওনারা কিন্তু আমাদের যত রকম সম্ভব হেল্প করে যাচ্ছে। নিজেরা ট্রান্সলেটর বার করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, নিজের উদ্যোগে এসে বলছে যে তোমার যদি কিছু দরকার হয় বলো। ইভেন মেট্রোতে সবথেকে কনফিউজিং, সেখানেও কিন্তু লোকজন প্রচণ্ড হেল্পফুল। মেনলি টিকিট কাটার এখানে কোনো কাউন্টার নেই, আপনাকে ওই কিয়স্ক থেকে কাটতে হবে। কিয়স্কটা পুরো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। ওনারা কিন্তু আমার টিকিট কেটে দিয়েছে দুবারের বেশি এবং কোনো অসুবিধা হয়নি আমার। আমরা সকাল 10টা 10:30 নাগাদ বেরিয়েছিলাম হোটেল থেকে, এখন বিকেল 5টা বাজে। প্রায় 6.5 ঘন্টা আমরা হাঁটছি। তো হেঁটে আমরা এখন এসছি আলেকজান্ডার গার্ডেনে। গার্ডেনটা খুব সুন্দর, সামনেটা যদি দেখেন পুরো সাদা বরফে ঢাকা। আমরা এবার একটু জিরিয়ে নেব, আর তারপর আমরা যাব হোটেলের দিকে, যেটা প্রায় এখান থেকে আরও 2-2.5 কিলোমিটার। তো সকাল থেকে মোটামুটি আমাদের 13-14 হাজার স্টেপস হয়ে গেছে আজকে। এই যে আলেকজান্ডার গার্ডেনের সামনেটা এলাম, বলছিলাম না মানে এক একটা বিল্ডিং প্রত্যেকটাই প্যালেসিয়াস, রাজকীয়। এই পাশে একটা বিল্ডিং দেখুন, বিরাট বড়, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আর এখন তো আলেকজান্ডার গার্ডেনে রয়েছে, ওই পাশে উইন্টার প্যালেস, যেটা আগে দেখিয়েছি আপনাদের, তার সামনে উইন্টার গার্ডেন, আর তার সামনের আলেকজান্ডার কলাম, বিরাট লম্বা একটা গম্বুজ। আমরা যাবো, এখানে একটু বসে নি, তারপর ওদিকটায় যাব গোল মতন। আর এই সামনে আরেকটা বিল্ডিং আছে, সেটাও আপনাদেরকে সামনে থেকে দেখাবো। বিল্ডিংটার কোথায় শুরু কোথায় শেষ এখানে দাঁড়িয়ে তো অন্তত বুঝতে পারছি না, যতদূর দেখতে পাচ্ছি বিল্ডিংটা চলেছে। এই হলো সেন্ট পিটার্সবার্গ। আমরা এখন দাঁড়িয়ে আছি প্যালেস স্কোয়ারের ওপর। এদিকে উইন্টার প্যালেস, সামনে একটা আলেকজান্ডারের বিশাল বড় গম্বুজ, এদিকে একটা হিউজ বিল্ডিং, যেটা দেবশ্রী বলছিল শুরু কোথায় শেষ কোথায় বোঝা যাচ্ছে না, হিউজ। আর ঠিক এর উল্টো দিকেই আছে হচ্ছে হিস্ট্রি মিউজিয়াম, আর এদিকে হচ্ছে আলেকজান্ডার গার্ডেন, যেটা আমরা একটু আগে গেছিলাম, আপনারা দেখেছেন। আর এই সময় সানসেটটা হচ্ছে পুরো গোল্ডেন আওয়ার। আর এইখানে ঠিক পেছন দিকে এখন মিউজিক বাজছে, আশা করি ওদিকে লোকজন গান টানও গাইবে একটু পরে। বেশ সুন্দর জায়গা। মানে সত্যি নিজেদের অজান্তেই বোধহয় আজ উই হ্যাভ কেপ্ট দ্য বেস্ট ফর দি লাস্ট। এই প্যালেস স্কোয়ারের একদিকে তো হার্মিটেজ মিউজিয়াম, তার পাশে গার্ডস কর্পস হেডকোয়ার্টার্স, তার পাশেই উল্টো দিকে জেনারেল স্টাফ বিল্ডিং, মানে যার শুরু কোথায় আর শেষ কোথায় আমরা বুঝতে পারছি না। মাঝে তো এই গম্বুজ দাঁড়িয়ে আছে, আর অন্য পাশে অনবদ্য একটা সূর্যাস্তের আভা ছড়িয়ে পড়েছে আকাশে। আলেকজান্ডার ব্রুলভের ডিজাইন করা এই জেনারেল স্টাফ বিল্ডিং, মানে এর কারুকাজ যত দেখছি অবাক হচ্ছি সত্যি। মানে এরকম একটা ম্যাসিভ স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে প্যালেস স্কোয়ারের দক্ষিণ দিকে। ওফ, এই জায়গাটার ভাইবটা জাস্ট দেখুন। এবার গান বাজনার সাথে কি দারুণ একটা মজাদার পরিবেশ, কি সব সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে জাস্ট দেখুন। আজকে কিন্তু এখানে কোনো স্পেশাল ডে নয়, মানে কোনো কার্নিভাল বা কোনো বিশেষ অনুষ্ঠান, নাথিং, জাস্ট আ ক্যাজুয়াল মানডে ইন সেন্ট পিটার্সবার্গ। আর যত সময় গড়াচ্ছে গানের আওয়াজ, সাথে মানুষের উদ্যমও বাড়ছে, সবাই খুব আনন্দের মুডে, মানে নাচ করছে, হাসি ঠাট্টায় মেতে উঠেছে একদম। মানে এই -10-12 ডিগ্রির ঠান্ডায় আমরা তো কাহিল হয়ে যাচ্ছি, আর এদের কাছে যেন কিছুই নয়। এবার সন্ধে নামছে, এখানে একটু একটু করে আলো জ্বলে উঠছে চারদিকে। আর আমরা ভাবছি আরেকবার নদীর পাড়টায় যাই, যদিও আমাদের হোটেল একদম উল্টো দিকে, মানে বাঁ দিকে যেতে হবে, নেভস্কি রোড ধরে হাঁটতে হবে 4-5 কিলোমিটার আরো। তাও চলুন, ভাবছি শেষবারের মতন নেভা নদীর সূর্যাস্তের স্বাদ নিয়ে আসি একবার। একটা দারুণ সূর্যাস্ত দেখবো বলে আবার ঘুরে এলাম সেই নেভা নদীর। আর এই পাশে
রেস্টে এখন একটা দারুণ দারুণ সুন্দর সূর্যাস্ত হচ্ছে। সারাদিন প্রচুর ঘুরলাম, প্রচুর কেমন লাগলো? ব্যাপক লেগেছে আর ব্যাপক ঠান্ডা। আমার এখন পুরো কথা জড়িয়ে যাচ্ছে। সত্যি তাই, ঠোঁটগুলো মোটামুটি এতটাই অসাড় হয়ে এসছে। তবে দিনের শেষটা এরকম একটা দারুণ সুন্দর সূর্যাস্তের সাথে হলো। আর তার সাথেই আমি বলবো আজকের এই এপিসোডটাও শেষ করি এখানে। কেমন লাগলো আমাদের সাথে সেন্ট পিটার্সবার্গ ঘুরে দেখার এই পর্বটা জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর নিশ্চয়ই তার সঙ্গে আপনার বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে যদি এই এপিসোডটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকের মতন এখানেই টাটা। খুব ভালো থাকুন, ঘুরতে থাকুন, আর অবশ্যই ওয়ান্ডারলাস দেবশ্রী আর অভিককে সঙ্গে রাখুন। টাটা।